হ্যালো আচ্ছা। এভরিওয়ান, কি অবস্থা সবার? এই তো দেশ তো উত্তাল হয়ে আছে পুরা। আর আমরাও চলে আহ, আসছি হুম, কন্টেম্পোরারি টপিক নিয়ে কথা বলতে, বিকজ আমরা এসব ব্যাপারে একদমই দেরি করি না। হ্যাঁ, অ্যান্ড আই থট যে আমরা যেহেতু পডকাস্টটা একটা সোশ্যাল কমেন্ট্রির মতোই করি, তো আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে এখন যদি কথা না বলি তাহলে মানে আর হোয়াট আর কখন উই ইভেন বলবো? ডুইং আর কি। হ্যাঁ, সেটাই। আর যেহেতু এক্স্যাক্টলি। আমাদের পডকাস্টটা শুনেও এমন মানুষরা, ডেমোগ্রাফির লোকরা যারা এই আন্দোলন বা এই ইভেন্টগুলোর সাথে একেবারে ডিরেক্টলি কানেক্টেড, সো আই থট লাইক দিস উড বি এ গুড টাইম টু অ্যাড্রেস এভরিথিং। তো আমি আর কি যা যা এতদিন দেখছি, শুনছি আর পড়াশোনা করছি ওইগুলো থেকেই শুরু করি। হ্যাঁ, আমি গতকালকে দেখতেছিলাম যে ডয়েচে ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চায় যে শোটা, ওইখানে প্রফেসর যে আসিফ নজরুল উনি আসছিল, আরো একজন সরকার দলীয় একটা প্রফেসর আসছিল, ওই ঢাকা ভার্সিটির আহ, আইন বিভাগের একজন প্রফেসর। সো ওনারা আর কি একটা ডিবেটের মতো করতেছিল যে এই যে কোটা আন্দোলনটা, হ্যাঁ, এটার যৌক্তিকতা এখন কতটুকু, বা এই কোটার সিস্টেমটাই বা কোথা থেকে আসছে। তো আসিফ নজরুল একটা ভালো রেফারেন্স দিয়ে বলতেছিল যে ওখানে যে কোটা যে বিষয়টা, এই বিষয়টা অ্যাকচুয়ালি চালু করা হয়েছিলই টেম্পোরারি ভাবে। হ্যাঁ, এটা মানে মুক্তিযোদ্ধারা যারা অলরেডি দেশের জন্য আত্মত্যাগ করছে, বা ওই সময় অনেক মানুষের জানমালের ক্ষতি হয়েছে, অনেকের পরিবার শেষ হয়ে গেছে। সো ওই সময় এরপরে সব জায়গার সমান মানে উন্নয়ন ছিল না। সো বিভিন্ন এরিয়ার মানুষদেরকে টেম্পোরারিলি রিহ্যাবিলিটেশন করার জন্য এই কোটা সিস্টেমটা চালু করা হয়েছিল। অ্যান্ড উনি মানে বারবারই এটা স্ট্রেস করে গেছে যে এই কোটা সিস্টেমটা তখনকার আমলের জন্যই টেম্পোরারি ভাবে শুরু করা হয়েছিল, বাট ইট ওয়াজ নেভার সাপোজ টু বি এ লাইক নেভার এন্ডিং প্রসেস বা ফর এভার থাকবে, যে এরকম না। অ্যান্ড লিস্ট এত বছর পরে এসে, 1971 থেকে 2024 সাল, এত বছর পরে এসে অ্যাকচুয়ালি কয়জন মুক্তিযোদ্ধার ছেলে মেয়েও মানে আসলে কোটা পাবে, বা তাদের নাতি নাতনি লেভেলে চলে গেছে কিনা। সো ওই জিনিসটা দেখার বিষয়। এবং মেইনলি তো আসলে সবাই আন্দোলন করতেছে কোটা একেবারে বাদ করা নিয়ে না, সবাই বলতেছে আসলে কোটা রিফর্ম করা নিয়ে, মানে পার্সেন্টেজটা যাতে কমায় আনা হয়, যাতে দিস মানে কোটা লুকস ফেয়ার সংস্কার আর আর কি। কি। হুম। হ্যাঁ। তো আচ্ছা, এইটাই আর কি। কারেন্ট কারেন্ট কোটা ডিস্ট্রিবিউশনটার কি অবস্থা, মানে কেমন, মানে মুক্তিযোদ্ধাদের বা মানে তোরা কি জানো সেট আপটা এখন কেমন? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? এটা তোর মানে সরকারি চাকরির ক্ষেত্রে হুম। 56% হচ্ছে গিয়ে কোটা। সো 56%-এর ভিতরে দেখা যাচ্ছে নারী কোটা আছে 10%। সো তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা আছে, জেলা কোটাকে যেটাকে বলে সেটা আছে 10%। প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয়েছে, উপজাতিদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য 30%। সো এই 30% সহ টোটাল 56% কোটা, এবং 44% হচ্ছে আহ, সাধারণ শিক্ষার্থীদের জন্য আর কি, মানে সারা বাংলাদেশের আচ্ছা। মানুষের জন্য এইভাবেই ডিস্ট্রিবিউশনটা করা। আর কোন অ্যাসপেক্টটাকে প্রোটেস্ট করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরটা? আমার অ্যানালাইসিস যেটা বলে, মানে অ্যাসপেক্ট যেটা, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটাতেও এতদিন কোনো সমস্যা কখনোই ছিল না, বা মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত, যে ঠিক আছে একটা মুক্তিযোদ্ধা যখন যুদ্ধে গেছে, তার জীবনের এক বা যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় সে রাষ্ট্রের জন্য অর্থাৎ দেশমাতৃকার জন্য সে কিন্তু সময়টা দিছে, যুদ্ধ করছে, ওই সাহসটা তার ছিল। সো ওই হুম। যে ক্ষতিপূরণটা তার জন্য হয়তো তার সন্তানের উপরে এফেক্ট পড়তে পারে, সেইভাবেই কিন্তু সন্তান পর্যন্ত কোটাটা ছিল। হুম। কিন্তু পরবর্তীতে সম্ভবত এটা নাতি নাতনিদের জন্য, মানে পরবর্তীতে যে একটা মুক্তিযোদ্ধার এগেনস্টে তার সন্তান পর্যন্ত যাওয়া যায়, কিন্তু তার নাতি নাতনি দেখা যাচ্ছে তার 4টা ছেলে মেয়ে হলে তার 20টা নাতি নাতনি হতে পারে, তাই না? সো এই জায়গাটাতে যাওয়ার জায়গাতেই প্রথম প্রোটেস্টটা শুরু হয়েছিল, কিন্তু 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়, হুম। এবং পরবর্তীতে আহ, এইটাই দাবি ছিল যে কোটাটাকে কমিয়ে আনেন। আমি আমার একটা স্ট্যাটাসে কিন্তু লিখছি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের বয়সও এখন মোটামুটি 30 ঊর্ধ্ব আর কি। সো হুম। যদি 5%ও রাখা যায়, বা একটা নির্দিষ্ট মানে কমিয়ে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েও কাভার করা সম্ভব, এবং এটা নাতিপুতি পর্যন্ত না যাওয়া, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের থেকেই যেন কোটাটা শেষ হয়। হুম। কারণ মুক্তিযোদ্ধার সন্তান যখন কোটা পেয়ে একটা ভালো জীবন পাচ্ছে, একটা ভালো অর্থনৈতিক অবস্থার ভিতর সে থাকতে পারতেছে, তখন সে কিন্তু তার পরবর্তী প্রজন্মের জন্য একটা স্টেবল একটা জায়গায় সে বড় করতে পারতেছে, তার তো আর কোটার দরকার নাই। হুম। কোটা সিস্টেম উদয় যেটা বললো এক্স্যাক্টলি, এটা একটা ইন্টারিম একটা প্রজেক্ট ছিল, হুম, যে হুম, এটা একটা ওই সময়ের পরিস্থিতিটাকে ট্যাকেল করার জন্য কিভাবে
একটু কোটা দিয়ে অনগ্রসর মানুষগুলোকে আগায় আনা যায়। বাট রাইট। সেইটা তার পরবর্তীতে আরো এক্সাজারেট করা, তার নাতিপুতনি পর্যন্ত নিয়ে যাওয়া, এবং সেটা রিফ্লেকশন কিন্তু সারা বাংলাদেশ দেখিছে, যে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে তখন কিন্তু প্রোটেস্ট হয়েছে, এটাকে গভর্নমেন্ট বাধ্য হয়েছে। তারা কিন্তু বলছিল সংস্কার করতে, কিন্তু গভর্নমেন্ট সেখানে রাগ করে দিছে কিনা জানি না আমি, পুরা বাতিল করে দিছিল। কিন্তু তারা কিন্তু তখনও বাতিল করতে বলে নাই, তাদের দাবিটা ছিল যে সংস্কার করেন, এটাকে কমিয়ে আনেন। তো এই হুম। অ্যাসপেক্ট থেকেই আসলে মূল প্রোটেস্ট, এবং সারা বাংলাদেশ আজকে যে মানে এত উত্তাল, এবং তাদের যে দাবি, ন্যায্য অধিকারের যে দাবির জন্য তারা রাস্তায় নামছে, এটাই তাদের মূল কারণ, যে কোটাটাকে সংস্কার করে কমিয়ে আনেন। নারীরাও বলতেছে আমাদের নারী কোটা লাগবে না, লেট আস ফাইট, তাই না, আমাদের মেরিট বেসে ফাইট করতে দেন। আপনি যদি 56% কোটায় রাখেন, এরপরে আপনার সিস্টেমে প্রশ্ন ফাঁস, এরপরে আপনার সিস্টেমে 2 যুগ ধরে 3 যুগ ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে, আপনি তাহলে সুযোগটা কোথায় দিচ্ছেন? তাহলে আপনি রাইট। যে এই যে কোটি কোটি মানুষ, কোটি কোটি ইয়ত, আমাদের এত তরুণ সমাজের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানে কি অবস্থা, প্রত্যেকটা মানুষের একটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ, আপনি সেই জায়গায় তাকে সুযোগটা দিচ্ছেন না তো, তাই না? তাহলে সেটাই। রাষ্ট্র হিসেবে এই দায়িত্ব তো আপনার, ওই জায়গা থেকেই তাদের ক্ষোভটা, তাদের কমপ্লেইনটা। এক্স্যাক্টলি। সো এটা ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য কোটা ইটসেলফ, তাই না? তুই যদি শুধু মানুষ জিজ্ঞেস করতেছে এই প্রোটেস্টটা কেন হচ্ছে, বাংলাদেশের মিলিয়ন্স অফ মানে ইয়াং পিপল জবসে যায়, কয়জনই বা সরকারি চাকরি পাবে, সবাই মিলে এভাবে কোটা নিয়ে এত আন্দোলন করার কোনো মানে হয় না। ফার্স্ট অফ অল, এটা দিস ইজ নট আ গুড আর্গুমেন্ট। কোটা কোটা একটা পাবলিক পলিসি নিয়ে সবারই রাইট আছে, সবারই মানে রাইট আছে মানে অ্যাগ্রিভেটেড হওয়া, এটা নিয়ে প্রোটেস্ট করা। বাট এট দ্য সেম টাইম আমাদের, তুই আরমান যেটা বলে, এটা আমাদেরকে পুরো কনটেক্সটে দেখতে হবে। আপনারা ওই দিক দিয়ে 56-56% কোটা দিচ্ছেন, তার উপর 12 বছরের প্রশ্ন ফাঁসের একটা ইতিহাস, মানে ওইটা নিয়ে এক কি জায়গায় না, ইমেজ। এক জায়গায় না শুধু, মেডিকেল, রেলওয়ে, বিসিএস, মানে প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস। রাইট। তো ওইটা, তারপর দেশে আনএমপ্লয়মেন্ট লেভেল অন্য লেভেলে, মানে আনএমপ্লয়মেন্ট এত বাজে অবস্থা, মানে আমাদের কত 32 মিলিয়ন মনে হয় ইউথ এখন মোমেন্ট, মানে অলমোস্ট 3.5 কোটি মানুষ, মানে ইয়াং পিপল কোনো জবের মধ্যে নাই। সেটা তো একটা ন্যাশনাল ক্রাইসিস সিচুয়েশন। তুই যখন এই কোটা আন্দোলনের এই কোটা ইস্যুটা ওভারঅল কনটেক্সটে দেখো, তখন জিনিসটা ইট মেক সেন্স যে মানুষ কেন এত বেশি অ্যাগ্রিভ, মানুষ কেন এত বেশি অ্যাগ্রিভেটেড। স্পেশালি তুই আরো এক্সপ্যান্ড কর, তুই যখন বাংলাদেশের ডেমোক্রেসির কথা চিন্তা কর, আমাদের কতগুলো অ্যাভিনিউ আছে যে তুই পাবলিক পলিসির মতো ইম্পর্টেন্ট জিনিস তুই ডেমোক্রেটিক প্রসেসে তুই চেঞ্জ করার ট্রাই করবি। আমাদের নেতারা, আমাদের পলিটিশিয়ানরা কি বাংলাদেশের স্পেশালি ইয়াং মানুষদের সাথে কথা বলার কোনো স্পেস দিছেন? আর স্পেস দিলেও কি মানে ওরা ওরা শোনার কোনো মানে সেই মানে কোনো ইন্ডিকেশন দিছে? আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশের বাক স্বাধীনতাই তো দিন দিন কোন লেভেলে ড্রপ করতেছে। সো তুই যখন অ্যাজ আ ইউর পার্ট অফ এ পলিটিক্যাল সিস্টেম, যেখানে তোর কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিডম নাই তোর নিজের রাইট গুলা অ্যাডভান্স করা বা নিজের মতামত প্রকাশ করা, তখন তো তোর স্বাভাবিক মানুষ অ্যাগ্রিভড হবে। ইট ইজ কমপ্লিটলি নর্মাল। সো কোটা আন্দোলন কি, কোটা শব্দ আপনারা ক্রিটিসাইজ করেন, ঠিক আছে, বাট ডোন্ট সে দ্যাট এটার পারপাসটা কি। আপনার পারপাসটা দেখার জন্য আপনার পুরো পুরো কনটেক্সট পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। হ্যাঁ, মানুষের ভিতরে দীর্ঘদিনের অভিযোগ, অভিমান রাষ্ট্রের উপর থাকে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন মিছিলে, বিভিন্ন আন্দোলনে মানে কি বলবো, এটা এক্সপোজড হয়, তাই না? তো রাইট। তাদের ওই জায়গাটাকে আগে জানতে হবে, যে তাদের অধিকারের দাবিটা ন্যায্য কিনা। সেই জায়গায় যদি ন্যায্য দাবি হয়, সেখানে কেন বারবার রাষ্ট্র তাকে মানে মানে কি বলবো, বিমুখ করে দিচ্ছে, তাই না? হুম। এইখানে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা যদি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানগুলো দেখি আজকে, রাজাকার শব্দের যে অর্থ, সেটাই বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, রাষ্ট্রের সবচেয়ে প্রধান নির্বাহী ক্ষমতার যে অধিকারী, তার থেকে তার কথায় বা তার কথার যে টোনটা, এটা হয়তো তাদের ভালো লাগেনি, তাদের মনে হচ্ছে যে না, এভাবে তো তাচ্ছিল্য আপনি করতে পারেন না, তাই না? হুম। আমরা যে হুম। যৌক্তিক দাবি করতেছি, এটা এটা বারবার, একটা কথা বলে রাখি, বারবার এটাকে হাইকোর্টের কথা বলানো হচ্ছে, যে এটা হঠাৎ করে এটা বাতিল করার পরেও হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে একটা রায় দিছে, যে এটা মানে প্রত্যাহার করা হয়েছে, আগের যে প্রজ্ঞাপনটা ছিল রাষ্ট্রপক্ষ থেকে। হুম। সেখানে রাষ্ট্র ফাইট করবে কিন্তু অ্যাপিলেট ডিভিশনের সাথে, বুঝতে পারছি, যে অ্যাটর্নি জেনারেল ফাইট করবে, যেহেতু এটা অলরেডি ওটা বাতিল হয়েছে। রাইট। সেখানে কিন্তু রাষ্ট্রের কোনো ওই ইচ্ছাটা দেখা যায় নাই অন্তত, মানে তাদের বক্তব্য বা তাদের মানে মানে কি বলবো, তাদের যে ইন্টেনশন বক্তব্যের ভিতরে, সেটা তাদের ভিতরে তারা পায় নাই ছাত্রছাত্রীরা। একটা আন্দোলনে এতগুলো ছাত্রছাত্রী এক জায়গায় জোট বেঁধেছে, তার মানে কি তাদের তো মিনিমাম মানে তাদের যে চাওয়া পাওয়াটা, সেটাকে তো একটু প্রায়োরিটি দিতে হবে, কিন্তু ওইটা কিন্তু হুম। তারা পায় নাই। তো এখানে বারবার নির্বাহী বিভাগ রাষ্ট্রের সে দেখাচ্ছে জুডিশিয়ারিকে, জুডিশিয়ারি আবার একটা কিন্তু রায়টা প্রকাশ করছিল, যেখানে এক্সিকিউটিভ বডি চাইলেই সেখানে কিন্তু প্লাস মাইনাস করতে পারে, মানে সংস্কার করা যেতে পারে, মূল বেসিক গুলো জায়গায় রেখে হুম। এটাকে সংস্কার করা যেতে পারে, কিন্তু রাষ্ট্র মানে নির্বাহী বডি যেটা, সে আবার কিন্তু বিচার বিভাগকে দেখাচ্ছে, মানে এই যে একটা
মানে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে, ছেলেমেয়ের জীবন নিয়ে একটা খেলা করা আর কি, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে। মানে এটার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। মানে এটা জাস্ট সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু এটার কোনো দরকারই ছিল না। বাংলাদেশে আজকে কতগুলো লাশ পড়ে গেছে আমরা যদি দেখি স্টুডেন্টদের বোথ সাইড থেকে। সো এটা আসলে কখনো কাম্য না। হুম। রাইট। আচ্ছা, এখন ধর এই যে মানে এইরকম সহিংসতা চলতেছে, হ্যাঁ, মানুষ মানে কিছু একটা হয়ে রাস্তায় নামলেই যে পুলিশ এবং সরকার দলীয় যে ছাত্র কমিটি তারা নেমে যে মারধর শুরু করে, হ্যাঁ, মানুষ মেরে ফেলে। সো এই জিনিসগুলা ঠিক আছে, এতদিন হয়েছে হয়তো পলিটিক্যাল রিজনে হয়তো মারছে, এই জন্য মানুষের অত গায়ে লাগে না, হ্যাঁ, বাট যখন এটা কোনো মোটিভ ছাড়া জাস্ট স্টুডেন্টরা নামতেছে জাস্ট ধর এখানে চাকরির জন্য বা জাস্ট একটা সোশ্যাল রিফর্মের জন্য, হ্যাঁ, যেখানে হুম। মানুষজন একটা ইকুয়াল মানে অপরচুনিটি পাবে সব জায়গায়, হ্যাঁ, যখন একেবারে বেসিক নিডের উপরে এভাবে আঘাত দেওয়া হয়, হ্যাঁ, তখন আসলে অনেক সময় ঠিক আছে, মানে সরকারি অনেক কিছু জিনিস করার থাকে, বাট পার্সোনাল লেভেলেও অনেক কিছু করার থাকে, ঠিক আছে। তো মানে যেই চাকরি রক্ষা করার জন্য মানুষজন মানে মানুষের উপরে গুলি চালাইতে হয়, বা যেই চাকরির জন্য বলতে পারে যে আমার হাত পা বাঁধা এই জন্য আমি অ্যাটাক করছি, হ্যাঁ, ওইটা পার্সোনাল লেভেলে চিন্তা করলেও মানে ওর চিন্তা করা উচিত যে ওরও ছেলে মেয়ে আছে যে অ্যাটাকটা করতেছে, হ্যাঁ, ওই মানে ছাত্র পার্টি ওইটার তো কোনো ইয়াই নাই, বিবেচনা কোনো কিছুই নাই, হ্যাঁ, মোস্ট অফ দেমের, বাট পুলিশ ইজ ইকুয়ালি সেম। হুম। সো এখন মানে আমার যেটা কোশ্চেন সেটা হলো এখন গভর্নমেন্টের কি করা উচিত ছিল, মানে গভর্নমেন্টের এই সিচুয়েশনে মানে হোয়াট উড বি দ্য বেস্ট স্টেপ, তোদের কি মনে হয়? মানে যে কোনো জিনিস তো মানে ওভারনাইট চেঞ্জ হইতে পারে না, হ্যাঁ, অবশ্যই একটা প্রসেস আছে, সব ভাবে ইয়া হবে, বাট এই জিনিসটা আরো বেটার ভাবে হ্যান্ডেল করা যাইতে কিনা, বা এই জিনিসটা এখন থামাবে কিভাবে? এই যে প্রতিদিন রাতেই শুনতেছি যে ভয়াল কালো রাত হচ্ছে, মানে 25শে মার্চের রাতের মতো মানুষজন কম্প্যারিজন করতেছে, হলে ঢুকে ঢুকে নাকি মারতেছে, হলে ঢুকে ঢুকে পুলিশ ইয়া করতেছে, মানে সিজ করতেছে, মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, কয়েকজন মারাও গেছে আমরা দেখছি। ইভেন আজকে দেখছি যে জানাজা পড়তে গেছে, সেই জানাজা থেকে ফেরার পথেও অ্যাটাক করা হয়েছে স্টুডেন্টদের উপরে, হ্যাঁ। সো এই এটা কি মানে একটা দেশ মানে নর্মাল কান্ট্রির এক্সাম্পল হইতে পারে কিনা? সেটাই তো আসলে। আরমান, তুই তুই গুড কপ হইতে পারো, তুই সাজেস্ট করতে পারো যে আসলে হুম সরকার কি করতে পারে, বাট সরকার কি করা উচিত ছিল না এটা নিয়ে আমি একটু জাস্ট একটা 2 মিনিটের একটা মানে হুম আই শুড সে সামথিং। আসলে ঠিক বলছিস উদয়, যে এখন একটা সিচুয়েশন তো, এটা তো একটা সিস্টেম্যাটিক সিচুয়েশন, তাই না? কোটা কোটা হয়তো অ্যাবলিশ করেই দিল, বা সরকার অনেক কিছুই বলছে কোটার ব্যাপারে, অনেক কিছুই করবে। প্রোটেস্টাররা তো অন্য লেভেলের প্রোটেস্ট করতেছে, দে আর প্রোটেস্টিং এট দ্য হাইয়েস্ট লেভেল এভার। বাট এটা কেন, মানে সরকার থেকে ওদের ডিমান্ডটা কি? সরকার অ্যাকচুয়ালি এখন কি করতে পারে যেটা করলে ধর সিচুয়েশনটা একটু বেটার হয়? বা বিকজ ওভারনাইট তো তোর আনএমপ্লয়মেন্ট, মানে 3.5 কোটি মানুষের মতো মানুষ, ইয়াং পিপল আনএমপ্লয়েড, এটা তো ওভারনাইট চেঞ্জ করতে পারবে না, এটা তো লং টার্ম প্রসেস। তো এখন সরকার কি করতে পারে ওইটা আমি আমাকে বলতে দিব। বাট সরকার যেটা করা উচিত ছিল না ইজ দ্যাট, মানে আমাদের ইয়াং পিপলদেরকে বা আমাদের প্রোটেস্টারদেরকে গ্যাস লাইট করা উচিত ছিল না। যে একটা যখন ফার্স্ট ক্রিটিসিজমটা আসে, সাথে সাথে রাজাকার বলে দেওয়া, এই যে রাজাকারের টার্মিনোলজি, মানে রাজাকার ট্যাগ লাগানো, তারপর মানে যুদ্ধ, মানে মুক্তিযুদ্ধ বিরোধী এই ধরনের ট্যাগ লাগানো, এটা যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার করে আসতেছে, এটা তো মানে স্বাভাবিক। দিস ইজ কমন সেন্স, যে একটা পয়েন্টে তুমি যখন একটা ওয়ার্ড এভাবে ক্যাজুয়ালি ইউজ করবে, একটা পয়েন্ট এটার ওয়েটটা কমে যাবে। সবকিছু তুমি রাজাকার, সবকিছু তুমি বিএনপি ট্যাগ দিয়ে চালা যেতে পারবা না। সো তুমি যখন একটা ম্যাস পপুলেশনের প্রোটেস্টকে তুমি গ্যাসলাইট করে ওদের সবাইকে অন ম্যাস রাজাকার ডেকে দিচ্ছ, ইউর অবভিয়াসলি অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন। তোমার মধ্যে কোনো ডিপ্লোমেসি নেই, তোমার মধ্যে কোনো ট্যাক্ট নাই, তাই না? দ্যাটস হোয়াট দে আর ডুইং। তারপর ওইটার পরে এমন না যে ওইটার পর ওরা কোনো অ্যাপোলোজাইজ করছে, যখন দেখতেছে প্রোটেস্টার আরো বেশি রেগে গেছে, এমন কোনো স্পেস ক্রিয়েট করে নাই যেখানে প্রোটেস্টারদের সাথে আলাদা করে কথা বলবে, ডিসকাশন বলবে। উল্টো ওরা কি করছে, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মিনিস্টাররা যে আরো বেশি ক্রিটিসাইজ করা শুরু করছে বিভিন্ন জায়গায়, রাজাকার টাজাকার, ওই ওই সেম পলিসি তো লাগায় রাখছে। আর তার সাথে সাথে ওদের যে পার্টি আছে, ছাত্র পার্টি, ওই ছাত্র মানে ছাত্র গ্রুপ, তারপর তোর পুলিশ, ওদের সবাইকে অ্যাটাক করা শুরু করছে। এমন অ্যাটাক করা শুরু করছে টু দ্য পয়েন্ট যে ধর, মানে কি বলবো, প্রোটেস্টারদেরকে মেরে হসপিটালে পাঠাইছে। আবার কিছু রিপোর্ট পাইছে যেখানে পুলিশ আর ওই ছাত্র পার্টি মিলে
ইমার্জেন্সি রুমে গিয়ে ওই মানুষদেরকে, যেগুলো ধর যে অরিজিনালি ইনজুর্ড মানে প্রোটেস্টার ছিল, ওদেরকেও আরো বেশি মারা শুরু করছে। মানে তোর ধাপে ধাপে যে একটা সিস্টেমেটিক অপারেশন ওরা চালাচ্ছে, মানে যেভাবে হোক মাসল আউট করতে হবে, যেভাবে হোক মেরে মুড়ে ওদেরকে অবিডিয়েন্স আনতে হবে। মানে এই ধরনের ট্যাকটিক আসলে এটা কেউ যদি আওয়ামী লীগ সরকারের কোনো মানে কেউ যদি একটা হিস্ট্রি বই পড়ে থাকে, দে শুড নো দিস ট্যাকটিক ডাজন্ট ওয়ার্ক। আপনি মানুষ মারতে পারবেন বাট নট ফর টু লং, ইভেনচুয়ালি দিস ইজ গোয়িং টু কাম ব্যাক টু ইউ। তাই না? আপনাদের হয়তো কিছু হবে না, বাট আপনাদের পরে যারা আপনাদের পার্টি বা আপনাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইনহেরিট করবে ওদের কাছে আসবে। দিস ইজ হিস্ট্রি হ্যাজ এ মানে ওয়ে টু রিপিট ইটসেলফ, কার্মা ইভেনচুয়ালি আপনাকে হিট করবে। সো এভাবে আসলে এই ট্যাকটিক যেগুলো, এই ধরনের গ্যাস লাইটিং ট্যাকটিক, মানে টিপিক্যাল মানে স্ট্রং হোল্ড অপারেশন, এই ধরনের জিনিসপত্র মানে স্পেশালি কোনো কোনো দিক দিয়ে কাজ করার কথা না। ইউ শুড এক্সপেক্ট বেটার ফ্রম দিস পলিসি মেকার্স ফর শিওর। বাট এখন কি করা উচিত, তার মানে তোর কি মনে হয়, মানে হোয়াট কুড ইজ দে ডান? আসলে কি, তুই যে কথাটা বলতেছিস আমি ওইটার সাথে একটু অ্যাড করে তারপরে আমি এটা বলি। একটা রাজনৈতিক দল যখন দীর্ঘদিন মানে জনবিচ্ছিন্ন থাকে, মানে হুম। জনগণের সাথে তারা আসলে খুব বেশি কানেক্টেড বলে আমার আর মনে হয় না। হুম। যার কারণে মানুষের সেই পালসটা বুঝতে পারে না আসলে মানুষ কি চাচ্ছে, বা তাকে আমি এত চেপে রাখছি, তারপরও হুম। তার এই দাবিটা করতেছে, মানে এই দাবিটার আসলে কতটুকু যৌক্তিকতা, এইটুকু উপলব্ধি করার মতো ক্ষমতা এদের নাই। হুম। রাইট। যার কারণে এরা এই মিস্টেকগুলো বারবার করে গেছে। এখন করতেছে। সমাধানটা এভাবে হতে পারতো না যে সরকার তো জানে তার পলিটিক্যাল লেজিটিমেসি কতটুকু, সবার থেকে বেটার সে জানে, সে স্বীকার করুক আর নাই করুক, সে কিন্তু রাজনৈতিকভাবে উপলব্ধি করতে পারে যে আমার কতটুকু পলিটিক্যাল লেজিটিমেসি আছে, পাবলিক ওপিনিয়ন কতটুকু ওর ফেভারে, কতটুকু। কতটুকু ওর ফেভারে না, হ্যাঁ, এটা তো ভালো করে জানে ও, হ্যাঁ। ভালো করেই জানে, যেহেতু সে সব সময় বলে কিন্তু যে আমার কাছে সব গোয়েন্দা রিপোর্ট আছে, আমি সব জানি। তাহলে তো এতটুকু জানার কথা যে মানুষের এর, মানে আপনার নির্বাচন প্রসেস, আপনার সরকার গঠন, প্রত্যেকটা জিনিসের প্রতি মানুষের কোয়েশ্চেন আছে। সো এর পরে এই অস্বচ্ছতা থাকার পরেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাস থেকে ছাত্ররা একটা দাবি করতেছে, সারা বাংলাদেশের মানুষ দাবি করতেছে, আপনার উচিত ছিল যে ঠিক আছে, হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, আমরাও তো রাষ্ট্রের একটা অর্গান, আমরা এক্সিকিউটিভ বডি, আমরা এটা বসে আলোচনা করে দ্রুত একটা সমাধান আমরা করব। যেহেতু আমরা রাইট। এটা আগে বাতিল করছি, তার মানে তো আমরা এটা চাই বলেই বাতিল করছি। হুম। কিন্তু আপনার বিহেভিয়ার আপনি বুঝালেন যে না, আপনি হয়তো রাগ করে বাতিল করছিলেন, বাট আপনি এখন জানেন না এখন বাংলাদেশের হাইকোর্ট কিভাবে চলে, বা বাংলাদেশের হাইকোর্ট থেকে কি সিদ্ধান্ত কখন আসে। এটা বাংলাদেশে যে বাচ্চাটার বয়স 5 বছর তারও ধারণা আছে, তারও রাইট। আইডিয়া আছে। সুতরাং এটা আপনি এখন আর বললেই মানুষকে বোঝাতে পারবেন না, ইটস এ ডিফারেন্ট জেনারেশন। আপনি এক্স্যাক্টলি। পারবেন না এটা বলতে। আপনি এটা যেটা আমার বাবাদের খাওয়াইছেন, এটা আপনি আমাদেরকে খাওয়াইতে পারবেন না এখন আর। সুতরাং আপনার উচিত ছিল, বা আওয়ামী লীগের উচিত ছিল, সরকারের উচিত ছিল যে ওই সময় ছাত্রদের সাথে ঠিক আছে, তোমরা একটা রূপরেখা, আমরা আমরা জুডিশিয়ারির সাথে কোঅপারেট করব, করে আমরা সংসদে লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভ বডি অর্থাৎ রাষ্ট্রের আইন বিভাগ, আইন প্রণেতা বিভাগ এবং নির্বাহী বিভাগ মিলে বসে এটাকে এটাকে আমরা করতে পারবো। আমরা এই কোটাটা সংস্কার করে তোমাদেরকে আমরা ক্যাম্পাসের ফেরত পাঠাতে পারবো। যেহেতু রাইট। পলিটিক্যাল পার্টির বোঝা উচিত, মানে একজন পলিটিক্যাল পার্টির যে অ্যাডভাইজাররা থাকে, স্ট্র্যাটেজিস্ট থাকে, তাদের বোঝা উচিত যে আমার রাজনৈতিক অস্বচ্ছতা যেখানে আমার মানে লেজিটিমেসি ভালো করে নাই, তাহলে আমার এই হুম। আন্দোলনগুলো কেয়ারফুলি আমাকে ডিল করতে হবে, তাই হুম। না? তারা এটা কখনো স্বীকার করতে চায় না যে তাদের জনপ্রিয়তা নাই, তারা কখনো বুঝতে চায় না। এবং যে রাজনীতিবিদগুলো আগে, আওয়ামী লীগের যেসব পোড়খাও রাজনীতিবিদগুলো আগে ছিল, হুম। তোফায়েল আহমেদ ছিল, বা আমির হোসেন আমু, রাজ্জাক হোসেন, আব্দুল জলিলের মতো লিডার যারা ছিল, তারা হয়তো এখন মারা গেছে অনেকে বা নাই, তারা তাদের মতো প্রজ্ঞার যদি কোনো মানুষ তার আশেপাশে থাকতো, প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগ সভানেত্রীর, তাহলে হয়তো তাকে বুদ্ধি দিতে পারতো যে আপনি এভাবে করবেন না, এভাবে গ্যাস লাইটিং করা যাবে না। হুম। পুরো গ্যাঞ্জামটা কিন্তু তার কথার যে টিউনটা ছিল, ওই টোনের জন্য কিন্তু পুরো গ্যাঞ্জামটা বাড়ছে। অ্যাবসোলুটলি। হ্যাঁ। কারণ আপনি এভাবে তাচ্ছিল্য করতে পারেন না, ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি। আপনার যে পদ, আপনি যেখানে বসে আছেন, সেটা যেভাবেই হোক বা যেমনিই হোক, আপনার ওই জায়গা থেকে কথা বলাটা মানায় না। এখানে যেসব বাচ্চারা, যেসব আন্দোলনরত ছেলেমেয়েরা বা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলেমেয়েরা আন্দোলন করতেছে, ওরা বুদ্ধি হওয়ার পর থেকে আপনি প্রধানমন্ত্রী, আপনাকেই প্রধানমন্ত্রী দেখছে, আপনার কাছ থেকে ওরা সলিউশন পাইতে পারতো, বা ওরা আপনাকেই চিনে। তার মানে আপনি ওদেরকে কতটুকু বিষাক্ত করে তুলছেন, ওদের দাবি দেওয়া, ওদের পরিবেশটাকে, ওদের মত প্রকাশের অধিকারকে, ওদের কথা বলার জায়গাটাকে, যে ওরা আজকে ক্ষেপে উঠেছে, তাই না? আজকে আমরা আহ, মানে কি বলবো, এখানে এই কাজটা তো সরকার করেই নাই কোনোভাবে সমাধান করার চেষ্টা। উল্টা কিন্তু আজকে তারা যদি পুলিশকে একবার বলে দিত যেখানে একটা বুলেট যেন না চলে, যে এখানে নিরস্ত্র বাঙালির বুকে বুলেট ধরেছে তো পাকিস্তানিরা,
আমি সেই বুলেট কেন আজকে নাগরিক, যে ছেলেটা রংপুরে গুলি করছে, যে ছেলেটাকে, ওর হাতে একটা লাঠি ছিল শুধু, ওর হাতে তো অস্ত্র ছিল না, ওর হাতে লাঠি ছিল, তুমি ওকে লাঠি দিয়ে প্রতিবাদ করতে, তুমি ওকে টিয়ার সেল মারতে পারতে, তুমি ওকে রাবার বুলেট মারতে পারতে, তুমি ওকে মানে মানে শর্ট গান দিয়ে কিভাবে তুমি ওকে, ওর মানে ওর দেহটাকে বিধ্বস্ত করে দিলে, ও একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওর বিশ্ববিদ্যালয়, ওর ক্যাম্পাসের সামনে ওকে তুমি গুলি করলে। মানে ও রাষ্ট্র থেকে কেন এটা এটা কেন পাবে ওর দাবির পরিপ্রেক্ষিতে? তাহলে কি এখানেও, এখানেও ব্যর্থ যে সে তার আইন শৃঙ্খলা বাহিনীকে এই মানে মেসেজটা দিতে পারে না যে আমার একটা স্টুডেন্টের জন্য কোনো ক্ষতি না হয়। আন্দোলন করতেছে, ওরা করবে, তারা ওদের দাবির জন্য আন্দোলন করবে, এটা আমরা আন্দোলনকে যেভাবে তারা আন্দোলন করবে আমরা ওইভাবে যতটুকু সেফ থেকে তাদেরকে সেভ করে মানে ই করা যায় ততটুকু করব। কিন্তু বুলেট চালানোর কিভাবে চালায় একটা রাষ্ট্রে একটা পুলিশ তার ছাত্র জনতার উপরে? এটা তো সম্পূর্ণ আইয়ুব খানের আমলের, জিন্নাহর আমলে যেটা হয়েছে সেই সব জিনিসপত্র হচ্ছে। হুম। বায়ান্নর ভাষা আন্দোলনে যখন 144 ধারা জারি করে ছাত্ররা নামার পরে, তারপরেই তো বুলেট চলে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় একজন নূর, সম্ভবত আমরা শহীদ নূর দিবসও পালন করা হয়, যে বুকে স্বৈরাচার নিপাত যাক যে আন্দোলন করেছে তাকে গুলি করা হয়। তো এইসব আন্দোলন বাংলাদেশে ইতিহাস হিসেবে পড়ানো হয়। তারপরেও আপনি কিভাবে, আমি 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 সরকার রাজনীতির কথা বাদও দিলাম, প্রত্যেকটা দেশের সরকারি কর্মচারী কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তারা জানে যে তার শপথটা কি, তার বেতন হয় এই রাষ্ট্রের ট্যাক্সের টাকা, এই জনগণকে নিরাপত্তা দেয়াই তার সবচেয়ে বড় কাজ। সে কিভাবে বুলেট চালায়? তার সন্তান এই দেশে বড় হবে না? তার সন্তান যদি বৈষম্যমূলক আচরণের শিকার হয়, এই যে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে পেনশন পাবে না বলে বা পেনশনের ইস্যুতে আন্দোলন করতেছে, সরকার কিন্তু মানে নাই, বলছে টায়ার্ড হোক তারপরে বসবো কথা বলতে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আগায় যায় নাই তার ছাত্রদেরকে সেভ করতে। বাংলাদেশে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় স্বায়ত্ত শাসিত, এটা ডিরেক্টলি সরকারের আন্ডারে না। হুম। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে না, তার না। পারমিশন দরকার হয় প্রশাসনিক বডি থেকে। তো সেইখানে প্রশাসনিক বডিতে সব শিক্ষকরা দায়িত্বপ্রাপ্ত, মাননীয় চ্যান্সেলর থেকে শুরু করে সবাই, সেই শিক্ষকরা কিন্তু ছাত্রদের পাশে দাঁড়ায় নাই। হুম। মানে পুরো সিস্টেমটা আমরা দেখতেছি যে একটা একটা পা চাটা, একটা তোষামোদকারী, মানে সেটা শিক্ষক থেকে লয়ার, জাস্টিস, মানে সব জায়গায় একই অবস্থা। তার ভিতরে পিয়ন পাওয়া যাচ্ছে 4,400 কোটির, তার ভিতরে পুলিশ কমিশনারকে পাওয়া যাচ্ছে 800 কোটি। একটা জাতির ছেলে মেয়ে কি করবে? 180 মিলিয়ন, আজকে 18 কোটি মানুষ অভাবে বাজারে যে বাজার করতে পারতেছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এরা কোথায় যাবে? এরা মানে রাষ্ট্র কি করে রাখছে এটাকে? এটা কোন দেশি মানে শাসনতন্ত্রের ফর্মুলা এটা? এইগুলা নিয়েই আজকে কিন্তু সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। আজকে সব ছেলে মেয়ে মাঠে, তারা বাংলা ব্লকের নাম দিছে। মানে সত্যি মানে ইমপ্রেস হওয়ার মতো জিনিস যে আমার কিভাবে এরা গুজবাম্পস একত্রিত হচ্ছে। হয়ে, কিভাবে তারা একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করতেছে যে এই অধিকার আমার, আমাকে দিতেই হবে। ও তো এবং অবশ্যই। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আমি দেখলাম একটু আগে, সে কিন্তু আবারও হাইকোর্টকেই দেখাইছে, সে কিন্তু বলতে পারতো যে আমি সে একটা বলছে সমাধান যে নিয়ে আসছি। আমি এটাও নাকি একটা কুচক্রী মহল ইন্ধন দিচ্ছে, বাই দ্য মানে ওয়ে। বারবার একই এটা গল্প। নাকি স্টুডেন্টরা করতেছে না, রিয়েল স্টুডেন্টরা, এটা নাকি কুচক্রী মহলের ইন্ধনে হুম। ছাত্রছাত্রীরা ডাইভার্ট হচ্ছে অ্যাকচুয়ালি। আসলে এরকম হওয়ার কথা না। সো আই ডোন্ট নো, মানে এই ইয়াগুলা স্ক্রিপ্টেড হয় কিনা বা কিভাবে আসে এই না, ওনার ভাষণগুলো। স্ক্রিপ্ট যে লিখছে খুবই মানে সি গ্রেডের স্ক্রিপ্ট লিখে দিছে ওনাকে। মানে ওনার হুম। পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা কারা আমি জানি না, কাদের কাছ থেকে রাজনৈতিক উপদেশ নেয়, মানে তাদের ভাষা দেখলে বোঝা যায় কত লো গ্রেডের ভাষা তাকে রেডি করে দিছে। তাকে একটা সলিউশন রেডি করে দেওয়া উচিত ছিল, যে হুম। আপনি এখন কমায় ফেলেন এই যে যে আন্দোলনটা চলতেছে এটা, হ্যাঁ। এটাকে আপনি আরো বেশি মানে না করতে দিয়ে এটাকে দমায় ফেলতে পারেন। কিন্তু আপনি দাবি দেওয়া, আপনি নির্বাহী এক্সিকিউটিভ অর্ডার কি, রাষ্ট্রবিজ্ঞানের রও জানে না নাকি আমি বুঝি না। ওটা কি হবে না হবে এটা 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 ফিক্স করবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং রাষ্ট্রের আইন বিভাগ, মানে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ বডি পার্লামেন্টে বসে ফিক্স করবে। এটা জুডিশিয়ারির কাজই না, এটা জুডিশিয়ারির কাজই না রাষ্ট্রে কতটুকু কোটা থাকবে, কে কোটা পাবে না পাবে। সেটাই তো, মানে ওরা মানে সিস্টেমটার যে ইলুশন সাজাইছে বুঝছোস, এই ইলুশনটার বুঝছোস নিজেরাই মানে এমন, মানে ওরা কমপ্লেসেন্ট হয়ে গেছে। ইলুশনটা তোর প্রথম প্রথম যখন সাজাইছিল তখন দে ওয়ার ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, তাই না? মানে তোর লুপ হোলস বা ধর মানে ক্র্যাকস দেখা যাবে ইলুশনের মধ্যে, বাট এখন এত কমপ্লেসেন্ট হয়ে গেছে পাওয়ারে থাকতে থাকতে যে ইলুশনটার যে তোর মানে একটা মিথ্যা
তোর হাইড করার জন্য আরো কয়েকটা মিথ্যা কথা বলে যে তোর ইয়া করতে হবে, মানে তোর ওই মিথ্যা কথার এই মিথ্যা কথা যে মানে তোর এন্ডে এন্ডে ম্যাচ কানেক্ট করতে করতে হবে, হবে। ওইটাই সেন্সই চলে গেছে ওদের। একটা জিনিস দেখ, মানে আমাদের আওয়ামী লীগ সরকার এই যে একটা অ্যাকর্ডিং টু দেম বা অ্যাকর্ডিং টু দ্য মানে গভর্নমেন্ট, আমাদের উই আর ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? আমাদের পাবলিক মানি হচ্ছে ট্যাক্সের টাকায় আসে। আমাদের ট্যাক্সের টাকা মানে পাবলিক মানি, ওই পাবলিক মানি থেকে দে ডিসাইড যে ওরা কি কোন কোন সেক্টরে ইনভেস্ট করবে, ওরা কি ইনফ্রাস্ট্রাকচার একটাকে ব্রিজ বানাবে নাকি এডুকেশনে খরচ করবে। সো ওই ওই সেন্সে ওরা স্টার্ট আপ বাংলাদেশের মতো একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড দে মানে ওপেন ইট, মানে ওরা একটা শুরু করছে। এটার স্টার্ট আইডিয়াটা আপ হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, দিস ইজ হ্যাঁ। নট দ্য ফার্স্ট ওয়ান, মানে অনেক দেশই এই জিনিসটা করছে। ওদের আইডিয়া মানে স্টার্ট আপ বাংলাদেশের মতো একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের অবজেক্টিভটাই হচ্ছে তুই তুই স্ট্র্যাটেজিকলি তুই গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে তুই স্ট্র্যাটেজিকলি কিছু স্পেসিফিক স্টার্টআপসে ইনভেস্ট করবি যেগুলো তোর ফিউচার ইকোনমির গ্রোথ ইঞ্জিন হবে, তাই না? তো ধর হুম। আমরা যদি ফর ইনস্টেন্স একটা বাংলাদেশকে একটা এআই মানে একটা টপ এআই কি বলবো ম্যানুফ্যাকচারিং বা এক্সপোর্টার হিসেবে দেখতে চাই, তাহলে আমরা কিছু এআই স্টার্টআপে ফান্ড করবো। সো ওই সেন্সে ধরো ওরা দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস, এটা পাবলিক মানি। আর দ্য হোল পয়েন্ট অফ দিস ইজ তুই পাবলিক মানি এমন ভাবে ডিরেক্ট করবি যেগুলাতে তুই ফিউচার দেখতেছো, যেগুলো ধর একটা একটা এআই কোম্পানি যদি ধর সাকসেসফুল হয় তোর পাবলিক মানিতে, ওই এআই কোম্পানি ধর অন্যান্য মানুষদেরকে ইন্সপায়ার করবে, অন্যান্য কোম্পানি ধর দে উইল সি পোটেনশিয়াল ইন দ্য সেক্টর, ওরাও ধর জিনিসটা দে উইল কি বলবো হুম। হুম। ইনভেস্ট ইন এআই। তারপর ইউনিভার্সিটিজ দেখবে আচ্ছা ঠিক আছে এআই তো ভালোই চলতেছে বাংলাদেশে, এখন আমরা একটা এআই কোর্স শুরু করবো, আমরা বাইরে থেকে এক্সপার্টস আনে এআই পড়ানোর জন্য আমাদের ছেলেদেরকে। দ্যাটস দ্য হোল আইডিয়া, যে তুই একটু একটা একটা সিড ফান্ডিং করবি, ওইখান থেকে তোর ক্যাটালিস্টিক হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া। সো দ্যাট ইজ দ্য হোল প্রসেস, ইট ইজ নট সাপোজ টু বি পলিটিক্যাল। স্টার্ট আপ বাংলাদেশের মানে যে ফান্ডটা, এটা আওয়ামী লীগের পার্সোনাল ওয়ালেট না, ঠিক আছে? হুম। কিন্তু তুই রিসেন্টলি যা দেখ আইমান সাদিকের স্টেটমেন্টের পর, প্রোটেস্টের পর, স্টার্ট আপ বাংলাদেশের মানে অফিসিয়াল পেজ থেকে আর তার সাথে মানে স্টেট মিনিস্টার পলকের ফেসবুকের পোস্ট থেকে মানে দে আর ভেরি মানে একটা কি বলবো অনেক অ্যারোগেন্টলি আর খুবই স্মাগলি বলতেছে যে মানে যে যে 5 মানে 5 পাঁচ কোটি কোটি টাকা টাকা ইনভেস্ট করা হচ্ছে 10 মিনিট স্কুলের জন্য, ওইটা ক্যান্সেলড। মানে ওরা এমন না যে দে ওয়ান্টেড টু হাইড ইট, মানে ওরা এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করছে যে ঠিক আছে আইমান সাদিক জিনিসটা নিয়ে প্রোটেস্ট করছে, এই জন্য এটার এগেনস্টে এটার কনসিকুয়েন্সেস হবে, আমরা ক্যান্সেল করে দিব ইনভেস্টমেন্ট। এটি করলো, এটা মানে হোয়াট ডিড দে প্রুভ? মানে ওরা মনে করছে আচ্ছা ঠিক আছে ফোর্স দেখাবো, পাওয়ার দেখাবো, এমন একটা পাওয়ার দেখাবো যে আশেপাশে ধর অন্যান্য ইনফ্লুয়েন্সাররা যারা ধর শেখ হাসিনাকে মানে প্রধানমন্ত্রীকে তোর মানে বিরিয়ানি কেমনে বানায় এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, বা বুঝোস না মানে আলটিমেটলি ইনফ্লুয়েন্সার স্টার্টআপ যারা আছে দে আর ভেরি কোজি আপ টু দ্য গভর্নমেন্ট। ওদেরকে একটা সিগন্যাল দিয়ে দিছে যে আসলে দেখো আমাদের সাথে এতদিন ছিলা, ভালো ভালো ইনকাম করছো, ভালো ভালো ইয়া ছিল, এখন এগুলো ঝামেলা করবা, উই উইল টেক অ্যাওয়ে অল অফ দ্য প্রিভিলেজেস। দিস ইজ হোয়াট দে শোড। কিন্তু ওরা এটা এটা যে করলো এটাতে ওরা মানে ওদের মাথায় নাই যে টেকনিক্যালি ওরা কিন্তু পুরো সবাইকে অ্যাডমিট করে ফেললো, পুরো জনগণকে, যে দে আর ইউজিং পাবলিক মানি ফর দেয়ার পলিটিক্যাল ইন্টারেস্টস, তাই না? তুমি যদি মানে দ্য হোল পারপাস ইজ যে তুমি অ্যাসেস করবা কোন কোন স্টার্টআপ গুলো অ্যাকচুয়ালি পটেনশিয়াল আছে, কোন স্টার্টআপ গুলো অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ হওয়ার চান্স আছে, ওগুলাকে তুমি একটা অবজেক্টিভ অ্যানালিসিস দিয়ে তুমি ফান্ড করার কথা। বা তুমি এভাবে টাকাটা যে নিয়ে নিলা, ইউ আর বেসিকলি সেইং দ্যাট তুমি ইউ আর কনস্ট্যান্টলি ইউজিং দিস পাবলিক মানি ফর ইয়ার পলিটিক্যাল ইন্টারেস্ট। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে এভাবে এত ইজিলি যদি টাকাটা নিয়ে নেওয়া হয়, তাহলে আসলে টাকাটা অরিজিনালি দেওয়া হয়েছিল কেমনে, মানে ওই প্রসেসটা কি ছিল, কত ট্রান্সপারেন্ট ছিল, কত ফেয়ার ছিল? উই ডোন্ট নো এন্ড উই উইল অলওয়েজ কোয়েশ্চেন ইট। আসলে কি 10 মিনিট স্কুল ইজ দ্য মোস্ট ডিজার্ভেড মানে কোম্পানি টু গেট দ্য ফান্ডিং কম্পেয়ার টু এতগুলা আদার ফান্ড মানে কোম্পানিজ যাদের ফান্ডিং এর খুবই বাজে অবস্থা? ওরা কি আসলে এত ডিজার্ভ করে, নাকি বিকজ আইমান সাদিক আর ওদের যে ক্লিকটা আছে দে ভেরি ক্লোজ উইথ পলক এন্ড ভেরি ক্লোজ উইথ হ্যাঁ, দ্য আই দেখা যাচ্ছে এগ্রি যে গভর্নমেন্ট? ওরা উইথ বিভিন্ন ইউ। বিভিন্ন সময় পাবলিকলি স্ট্যান্ড হ্যাঁ, নেয়, ঠিক আছে, মানে মানে একসাথে দৌড়ায়, ম্যারাথন এক্স্যাক্টলি, করে। অনেক কিছু পিআর এর ব্যাপার স্যাপার আছে, তাই না? So, আপনারা এটাই তো আর গোয়িং ব্যাক টু ইউর পয়েন্ট যে ওরা রাষ্ট্রবিজ্ঞানের র কি আসলে জানে স্টেট, আই হ্যাভ নো আইডিয়া টু বি অনেস্ট। মানে তোমার না এখন রাগ তো উঠতে মানে পারে। সব ব্যাপারটা হয়েছে কি যে ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি ম্যাক্সিমামই তো সেফ খেলে, হ্যাঁ। দেখবি যে স্ট্যাটাস গুলা সেলিব্রিটি ধাঁচের যারা, হ্যাঁ, ওদেরটা ডিরেক্টলি বলবে না যে আমি এই সহিংসতার বিপক্ষে এবং
ছাত্ররা যে কোটা আন্দোলন করতেছে এটা যুক্তিযুক্ত। হ্যাঁ, এইভাবে ডিরেক্টলি বলবেন না, না না, কোনো পলিটিক্যাল স্ট্যান্স কবিতার নাই। শহরে হ্যাঁ, বলবে, আচ্ছা, কবিতা আপনারা লিখবে। যে মানে আমি কোনো ভায়োলেন্স চাই না, হ্যাঁ, এটা একটা ইয়া। আর তারপরে হলো আপনারা কাঁদছে অভিভাবকরা কাঁদছে আমার শহর। ছাত্রদেরকে বুঝান, হ্যাঁ হ্যাঁ। আমাদেরকে সময় দিন, হ্যাঁ। মানে দ্যাটস হোয়াট ইট হ্যাজ বিন গোয়িং অন ফর লাস্ট 50-20 ইয়ার্স, বা স্বাধীনতার পর থেকেই আই থিঙ্ক। আমাদের সেটাই। আগের জেনারেশন হোক, আমাদের এই জেনারেশনের সেলিব্রিটি হোক, পাওয়ারফুল মানুষ হোক, হ্যাঁ, সবাই একটা পুসি স্ট্যান্স নেয়, ঠিক আছে। they don't have the guts to tell যে what is right, what is wrong। হ্যাঁ, সব সময় একটা ভগ, একটা মানে মনে হচ্ছে যে আয়াত নাজিল হয়েছে, কোরআনের আয়াত, হ্যাঁ, বা ইয়া হয়েছে, যে মানে আমার ডিরেক্টলি আমার বলার ক্ষমতা নাই যে উইচ ইজ রাইট অ্যান্ড উইচ ইজ রং। হ্যাঁ, দেখতেছো যে ছাত্রছাত্রীদের উপর অ্যাটাক হচ্ছে, এবং ছাত্রছাত্রীরা খুবই অন্যায় একটা মানে ইয়া করতেছে না, আবদার করতেছে না এখানে। সবাই যুক্তিযুক্ত কথাবার্তা বলতেছে, মানুষজন আর্নিং করতে পারতেছে না, মানুষের আসলেই প্রবলেম হচ্ছে, এবং জিনিসপত্রের দাম বিগার দ্যান এভার। এবং ফর দিস রিজন কিন্তু সাধারণ মানুষও কিন্তু আজকে ছাত্রছাত্রীদের সাথে যোগ হয়েছে, এবং বিভিন্ন জায়গায়, ইটস নট অনলি ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, ওই রংপুর, যে চট্টগ্রাম রংপুর, সব সব জায়গায়। জায়গায় মানুষজনও বিরক্ত, বিকজ এভরিওয়ান ইজ নট হ্যাপি। তুমি তোমার বাচ্চার উপরে যখন অ্যাটাক হবে, হ্যাঁ, তখন কিন্তু মানুষজন বসে থাকবে না। নিজের উপর অ্যাটাক হয়েছে এতদিন, বসেছিল, বাট তাদেরই বাচ্চারা যখন বড় হয়েছে এবং তাদের উপরও অ্যাটাক হচ্ছে, নাও হুম দে আর গোয়িং আউট, বিকজ মানে ওইটাই তো, তাই না? মানে নিজের বাচ্চার উপর অ্যাটাকটা তখন আর নিতে পারতেছে না, নিজের ফ্যামিলির উপর অ্যাটাকটা। হ্যাঁ, বাট ইফ ইউ ওয়ার মানে ভোকাল এনাফ অ্যাবাউট ইউর রাইটস অ্যান্ড এভরিথিং, হুম হুম। লাইক ফ্রম 20 ইয়ার্স আগো, 25 ইয়ার্স আগো, কার আমল জানি না আমি, বাট তখন থেকে যদি আমরা আমাদের ওই প্র্যাকটিসটা থাকতো, তাইলে আজকে আমাদের মানে আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট না, বাট অ্যাটলিস্ট আমি এইটুকু বুঝি যে আমাদের ডেমোক্রেসি এই পর্যায়ে যেত না। সেটাই। না তোর এক্স্যাক্টলি এডুটেকের পয়েন্টে যদি যাই, সাফি যেটা করছে, আহ, মানে মন্ত্রী মানে স্বপ্রণোদিত হয়ে স্ট্যাটাসটা আবার শেয়ার করছে ফেসবুকে। সো হুম তুই সেন্টিমেন্টটা দেখ এখানে, যে আয়মান সাদিক শুধু বলছে যে আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন হবে, তাই না? সে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আয়মান হুম। সাদিক ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ওইখানে টপ একটা মানে ব্রাইটেস্ট স্টুডেন্ট, তাই না? সে রাইট। আইবিএ থেকে পড়ে আসছে ওয়ান অফ দ্য বেস্ট তার সাকসেস ক্যাম্পাসে। স্টোরিজ, রাইট, হ্যাঁ। হ্যাঁ, তো সে এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তো মানে মারা সারা, সেইখানে সে অন্টারপ্রেনার, একজন দায়িত্ব নিয়ে টেননেট স্কুলের মতো একটা কনসেপ্ট নিয়ে সারা বাংলাদেশের মানুষকে সে এডুকেট করতেছে। তার লক্ষ লক্ষ ফলোয়ার, দেশের তরুণ প্রজন্ম তাকে ফলো করে। তার ক্যাম্পাসে একটা মানে এই এই কাহিনী হচ্ছে, সে একটা শুধু প্রতিবাদ করছে। প্রতিবাদের ভাষাটাও খুব কড়া ছিল তাও না, সে শুধু বলেছে যে আমার ক্যাম্পাস এই মানে অস্থিরতা কেন, এটা বন্ধ হোক। শুধু এইটুকু বলাতেই কিন্তু তার পুরো ফান্ডিংটা বন্ধ করেছে। মানে এখানে সরকার কিভাবে রিয়াক্ট করছে, কতটুকু ইম্পালসিভ হয়ে চিন্তা কর, যে আয়মান সাদিকের যে লক্ষ লক্ষ ফলোয়ার, তার যে মানে পুরো তরুণ প্রজন্মে একটা আয়মান সাদিককে যে সম্মানটা করে, ওই জায়গাগুলোতে সরকার তাহলে জনপ্রিয়তাটা কই গেল? যে তুমি জায়গায় তোমার নিজের শিক্ষা ব্যবস্থা তো ঠিক নাই, প্রশ্ন ফাট ছাড়া দুনিয়াতে তোমার কাছে আর কিছু নাই, সেখানে একটা এডুটেককে তুমি ধাপ করে রাগের বশে মানে হিংসাত্মক হয়ে তুমি রাষ্ট্রীয় ফান্ড বন্ধ করে দিলে, হুম। তুমি কোনো কোনো ধরনের কোনো ছাড়া। এখন ইনফ্লুয়েন্সারদেরও দোষ আছে। এরা দীর্ঘদিন ধরে এই যে একটা নিউট্রাল স্ট্যান্ডে থেকে থেকে সরকার বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে একটা তেল বানায় দিছে, যে তাদের তুমি কিছু, লেজিটিমেসি ইনক্রিজ করছে। তাদেরকে লেজিটিমেসি ইনক্রিজ করছে এবং তাদেরকে একটা ধারণা দিছে যে আমি তোমার লোক। হুম আমরা যদি দেখি বিভিন্ন সময় ছবি তোলার ভান ভঙ্গি বা মানে বিভিন্ন ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলোতে, তাহলে এরা খেয়াল করে নাই যে আমি যত ভিউ দিয়ে কামাই, আমার যত ভিউ হয়, আমার এত মানুষ সাপোর্ট করতেছে বলে আমি আজকে আয়মান সাদিক, বা আমি আজকে অমুক। আমি আয়মান সাদিকের কথা স্পেসিফিকলি বলতেছি না, এনি ওয়ান হু ইজ হুম এ পাবলিক ফিগার হু হ্যাজ মোর দ্যান 100K ফলোয়ার্স, যে আমাকে 1 লক্ষ মানুষের বেশি ফলো করতেছে বা 500,000 মানুষ ফলো করতেছে, তাদের জন্য আমি টাকা ইনকাম করতেছি। তাদের ন্যায্য দাবি বা তাদের মনের কথা বলার সময় সারা বাংলাদেশ যখন এক সুতোয় গেঁথেছে, সেখানে আমি নিজেকে গাঁথাতে পারতেছি না, এটা তো চরম ব্যর্থতা এবং খুবই হীনমন্যতার পরিচয়। এই যে উদয় যেটা বললো যে একটা পুসি স্ট্যান্ড, তাই না? যে এইগুলো ধরনের জিনিস তো মানে আমরা কখনো আশা করি নাই। তারপরেও এবার আমরা দেখছি যেহেতু এটা শিক্ষার্থীদের আসলেই ন্যায্য আন্দোলন করে, কিন্তু অনেক মানে অনেক সিঙ্গার, তারপরে হচ্ছে অনেক আর্টিস্ট, কিছু কিছু আর্টিস্ট, মোস্তফা সরোয়ার কথা যদি বলি, উনি একটা ভালো ব্যাখ্যা দিয়ে স্ট্যাটাস লিখছে। তারপরে তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দেখলাম এবার তারা ছাত্রদেরকে কিন্তু থানায় থেকে বের করে নিয়ে আসছে,
হুম। ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে অনেক ইনফ্লুয়েন্সাররা মানে এই যে মানে কোনো রকম প্রতিবাদ তারা যে করতেছে এবং তাদের উপরে, কিন্তু এখন থেকে শুরু করতে হবে তো প্র্যাকটিসটা। না আসলে আমরা যে ক্লাইমেটে থাকি, উদয় তুই অনেক ভালো কথা বলছিস, মানে এখন যে ক্লাইমেটে থাকি, এটা এটা নিউট্রাল হওয়ার টাইম না আসলে। এখন উই আর পার্ট অফ আ জেনারেশন যারা মোর সোশ্যালি কনসিয়াস, মোর ইকোনমিক্যালি কনসিয়াস, মোর দেন এনি আদার জেনারেশন। আমরা এডুকেটেড, আমরা গ্লোবালাইজড, আমাদের আমাদের সিভিল রাইটস নিয়ে অনেক অন্য লেভেলের নলেজ আছে, আর আমরা উই নো হোয়াট উই ওয়ান্ট। আর আমাদের মানে মানে কি বলবো, ইন্টেনশন টু বি ইন কন্ট্রোল অফ আওয়ার ফিউচার ইজ মোর দেন এভার, তাই না? উই আর দ্য স্মার্টেস্ট জেনারেশন ইন বাই অল স্ট্যান্ডার্ডস। আপনি যে কোনো, আমাদের অ্যাসপিরেশনসও বেশি বিকজ আমাদের অনেক ব্যাপারে আমাদের স্মার্টনেসও বেশি। সো আপনার আগে যে মানে আগে যে সিস্টেম চলতো ওই সিস্টেমটা এখন চলবে না। এখন এভরিথিং ইজ কানেক্টেড। মানুষ এখন ইউরোপে, ওয়ার্ল্ডে, তুই আমেরিকায়, মানুষ এখন সোশ্যালি কনসিয়াস পারচেসিং করে। মানুষ ওরা একটা কাপড় কিনার আগে ওরা দেখে সাপ্লাই চেনটার অবস্থা, মানে এখানে ওরা কি কোনো স্লেভ লেবার ইউজ করে, মানে এভরিথিং ইজ অ্যাটাচ টু মোরালিটি। তুমি মোরালিটি আর পলিটিক্স থেকে এখন তুমি আলাদা করতে পারবা না। সো তুমি একটা দেশের প্রতিনিধি ইন দ্য সেন্স যে তুমি একটা তোমার অনেক ফলোয়ার্স আছে, তুমি মানুষকে তোমার প্রোফাইলটা খাওয়াচ্ছ, তুমি তোমার ইদার নলেজ খাওয়াচ্ছ, বা তোমার ভিশন খাওয়াচ্ছ, বা তোমার এন্টারটেনমেন্ট আর্টস খাওয়াচ্ছ, তাই না? ইউ আর মানে ইউ আর ফিডিং অফ পিপলস অপিনিয়ন অফ ইউ, এন্ড ইউর ফিডিং অফ পিপলস, কি বলবো, রেফারেন্স অফ ইউ। তোমার একটা রেসপন্সিবিলিটি আছে ওইসব মানুষের ফিউচারের কথা চিন্তা করে ওদেরকে মানে ইউ হ্যাভ টু টেক আ স্ট্যান্ড। বিকজ যখন আমরা এমন একটা সিচুয়েশনে পড়বো যে মানে একটা এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন লাইক দিস, যেখানে ধর ডেমোক্রেসির বাজে অবস্থা, যেখানে ধর শিক্ষা সিচুয়েশনের বাজে অবস্থা, এই সিচুয়েশনের মধ্যে when you are like trying to stay neutral, তুমি যখন তোমার নিজের ইন্টারেস্টটাই দেখতেছো, তখন আসলে ইউনো এটা হয়তো আপনি কিছুদিন চালা যেতে পারবে, বাট ইভেনচুয়ালি দ্য পিপল উইল ক্যাচ অন, ইভেনচুয়ালি দ্য পিপল উইল স্টপ রেসপেক্টিং ইউ, তাই না? ইভেনচুয়ালি দ্য পিপল উইল স্টপ অলসো আপনার বিজনেস সেন্সে বলতে উইল স্টপ বাইং এন্ড কনজিউম ইউর প্রোডাক্টস, বিকজ আমরা লাইক আই সেড অনেক বেশি সোশ্যালি কনসিয়াস। সো এই আর উদয় যেটা বলে পুসিস্ট্যান্স, যেটা এটা আসলে ইটস টাইম টু চেঞ্জ। এখন আপনাদেরই স্পিক আপ করতে হবে। আপনাদেরকে রাস্তায় নামতে এক্সপেক্ট করা হচ্ছে না, বিকজ উই নো এটা ইটস টু মাচ টু আস্ক। বাট একটা ফেসবুক স্ট্যাটাস, একটা মানে কি বলবো, একটা মানে এনি অন্যায়ের কাইন্ড অফ এগেনস্ট একটা সাপোর্ট। স্ট্যান্স নাও, এনি কাইন্ড অফ সাপোর্ট। আপনি যখন একটা স্ট্যাটাস দিবেন আর আপনার স্ট্যাটাসে তখন 5 লক্ষ মানুষ লাইক দিবে, ওই দ্যাট ইজ ইন ইটসেলফ ইজ আ বিগ, মানে এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট কিন্তু, মানে মানুষের মানে মোরালিটি, মানে সাপোর্ট মোরাল দেওয়া। সবকিছু, মানে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে যেখানে আপনাদের অনেকজনই বলবে যে না আমাদের কি, আমরা তো এন্টারটেইনার, আমাদের তো কোনো ইয়া নাই। You are entertainers, but you are also supposed to be responsible citizens. There are millions of মানে কি বলবো কিডস ইন বাংলাদেশ, they look up to you, আপনাদের থেকে ইন্সপিরেশন নেয়। আর আপনারা এন্টারটেইনার ইন্সপিরেশনের, একটা আইডেন্টিটি হইতে পারে না, একটা হ্যাঁ মানুষের মানে একটা এক্স্যাক্টলি। যদি ইফ ইউ আর এ সোশ্যাল হিউম্যান বিং হও 21st সেঞ্চুরির, ইউ হুম। ক্যানট বি অনলি এন্টারটেইনার। হ্যাঁ, এই জিনিসটা মানুষের আস্তে আস্তে বোঝা উচিত। হুম। তো এটাই তোর ওইটা। শোন এই জায়গা, ব্যাপারটা হচ্ছে কি কি দীর্ঘদিন ধরে মানে অ্যাকাউন্টেবিলিটির জায়গা নেই বলে মানে পুরো দেশটাই এভাবে চলতেছে। মানে দেখতেছিস না মানে কিভাবে কিভাবে প্রত্যেকটা জায়গায় অনিয়ম কিভাবে হয়, তাই না? রাষ্ট্রের কিছু হ্যাঁ, জায়গা তো ফিক্স থাকা উচিত অ্যাটলিস্ট। মানে ইনফ্লুয়েন্সাররা কোনো কথা বলবে না, ঠিক আছে, ওকে ফাইন। বাট তুমি আবার তাদের কিছুদিন পরেই সে আবার সব ঘাপটি থেকে বের হয়ে এসে সবাই হুম। আবার তাদের প্রোডাক্ট বা মানে কন্টেন্ট বানানো শুরু করবে কিন্তু। হ্যাঁ, অনলি এ ম্যাটার অফ টাইম। হ্যাঁ, অ্যান্ড এই যে ছাত্র রাজনীতি যে ব্যাপারটা, হ্যাঁ, এটা যে আস্তে আস্তে মানে একটা মানে সোসাইটাল একটা স্টেপ থেকে আস্তে আস্তে শুরু করে, যেটা একটা ড্রাগনের মতো মানে একটা দানবে পরিণত হয়েছে, এই জিনিসটাও আমাদের আই থিঙ্ক একটু অ্যাড্রেস এখন করা এখন উচিত। সোসাইটি সোসাইটি হুম, রিয়াক্ট করবে, মানে সোসাইটি হুম, বয়কট করবে সামাজিক যে সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হচ্ছে মানুষ হুম, হুম, বিভিন্ন জায়গায়, যে তুমি কিভাবে নিজের ঘরে মা বোন রেখে তুমি একটা ক্যাম্পাসে ঢুকে একটা মেয়ের গায়ে হাত তোলো তুমি। সে তো তার সেটাই। আন্দোলন করতেছে, তোমারটা তো সে নিয়ে যাচ্ছে না, তোমার ভাগেরটা। ছাত্র রাজনীতি করে করা প্রত্যেকটা ছেলে এরা কিছু পায় না তো, এরাও যে কিছু পাচ্ছে তা না, এরাও অবুঝ আমি বলবো। এদেরকে হুম, একটা প্রোপাগান্ডা ভিতরে ঢুকাই দিয়ে বলা হয়েছে যে তুমি তোমার ভাই বোনদের গায়ে হাত তুলো। ও কিন্তু কিছু পাবে না, ওরও কোটা নেই উদয়। নাইনটি ও নাইন চাকরি পাবে পার্সেন্টই না। কোনো পদ পাবে না, চাকরি তুই পাবে কোনো না, কিছুই সরকারি পাবে না। অফিসে, কোনো হুম, সরকারি অফিসে বা কোনো জায়গায় তদবির করতে যে যখন ছাত্র রাজনৈতিক দলের নাম বলে তখন ওই ওদেরই মাদার সংগঠনের নেতারা অন্যভাবে দেখে। বাংলাদেশে গত 16 বছরে সবচেয়ে সুবিধা নিয়েছে সরকারি কর্মকারী কর্মকর্তা, আমলা, সচিব, যারা সবচেয়ে বেশি সরকার থেকে মানে প্রফিটেড হয়েছে, কিন্তু ছাত্র রাজনীতি করা পোলাপানও কিন্তু খুব বেশি কিছু পায় নাই। আমি হাজার হাজার ছেলে পেলেরে চিনি,
ওই জায়গায় কিন্তু তাদেরকে একটা জিনিস খাওয়ানো হচ্ছে, তারা ওইটা লাফায় পড়তেছে, তারা যে তাদের যৌবনের সময়টা দিয়ে দিচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ইতিহাসের হুম। মানে ভুল জায়গায় রাখা হচ্ছে, ইতিহাসের রং পজিশনে রাখা হচ্ছে, তারা সেটা বুঝতে হ্যাঁ, পারতেছে না। মানে ধর, মানে উই শুড টেক দ্য নেম, হ্যাঁ, ছাত্রলীগ বাংলাদেশ গঠনের ক্ষেত্রেই বাংলা ভাষা পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ ওয়াজ দ্য মেইন, অলওয়েজ ফ্রন্টে ছিল, তাই না? ফ্রন্ট লাইনে তারা আন্দোলন করছেন। একটা বিরাট ইতিহাস আছে কিন্তু হ্যাঁ, বাংলাদেশকে ছাত্রলীগ আহ, ছাত্রলীগ সবসময় তোর মুক্তিযুদ্ধ মানে করানো, ভাষা আন্দোলন করানো। অফকোর্স দ্যাট ইজ রিয়েলি রেসপেক্টেবল, বা ওইটা ওইভাবেই অনার করা উচিত। বাট ওই নামটাকে আমরা নামাইতে 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 এমন অবস্থায় নিয়ে আসছি যে এখন কেউ নামও শুনতে চায় না, হ্যাঁ। কোন লেভেল থেকে কোন লেভেলে নেমে আসছে জিনিসটা। এবং মানুষ মানে ঘৃণা বিভিন্ন করতেছে। ইউনিভার্সিটিতে হলে হলে থেকে মানুষজন, মানে দেশ স্বাধীন করার মতো, যে রোকেয়া হল ছাত্র রাজনীতি মুক্ত হলো, জাহাঙ্গীরনগর ছাত্র রাজনীতি মুক্ত হলো, মানে এইভাবে মানুষজন মানে জিনিসটা এমন ভাবে পোট্রে করতেছে যে জিনিসটা স্বাধীন হচ্ছে দেশ। হ্যাঁ, মানে তুইও তো, মানে তোরও তো এক্সপিরিয়েন্স আছে ছাত্র রাজনীতি করার, আরমান। সো মানে তোর কি মনে হয় যে ছাত্র রাজনীতিটার সেই অনারেবল জায়গাটা থেকে আমরা এখন নেমে এই জায়গায় আসছি? হ্যাঁ। তো সো আমি তোকে কিছু কথা বলি। এটা হুম, রাষ্ট্রের একটা সবচেয়ে বড় স্ক্যাম আর কি, ঠিক আছে? হুম, বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল, হুম, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক আছে? হুম, এরা দুইটা এই ছাত্র রাজনীতিটাই এই যে চালায়, দুইটা ছাত্র সংগঠন চালায়, এই প্রজেক্টটা স্ক্যাম। কিভাবে আমি তোকে একটু বোঝাই। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে ছেলে মেয়েগুলো যায়, তারা সবচেয়ে ব্রাইটেস্ট পিপল। তুই ঢাকা হুম, বিশ্ববিদ্যালয়ে কে পড়তে যায়? সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্টটা পড়তে যায়। ও যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, ওকে একটা কৃত্রিম সংকট তৈরি করে রাষ্ট্র। কিভাবে করে? ওর থাকার জায়গা নেই, হুম, ওকে গণরুমে ফেলে দেয়, ও একটা রুম পায় না। তখন ওকে কি করে? ওকে পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হইতে ওকে বাধ্য করে রাষ্ট্র। মানে রাজনৈতিক দল, রাষ্ট্র বাধ্য করে আমি বলবো না, যে রাজনৈতিক দল তাকে বাধ্য করে। ও যখন একটা সুবিধার জন্য, বা একটা ছোট মানুষ 18 বছর বয়স, তখন যে মানে তোর মানে তখন যে চিন্তা ভাবনা, তখন যে ইমোশন, তখন যে আবেগ, ওকে যে শেপে নেওয়া হয় ও সেই শেপটাই গ্রহণ করে। এই যে রাইট। কৃত্রিম সংকট বানায় ছাত্র ছেলেপেলেগুলাকে দিনের পর দিন ঘোরায়। আমি তো রাজনীতি করে দেখছি, একটা ছেলের মানে মানে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। সে আসলে কিন্তু এডুকেশনে যে বাজেটটা আমরা দিচ্ছি, জনগণের ট্যাক্সের টাকা, সে সেইখানে ফোকাস না করে সারাদিন অমুক ভাইয়ের পিছনে তমুক ভাইয়ের পিছনে, এই সালাম দিতে হবে, মধুতে দাঁড়ায় থাকতে হবে, রাজু ভাস্কর্যে দাঁড়ায় থাকতে হবে, ডাচে দাঁড়ায় থাকতে হবে, নেতা আসলে 50 জন একসাথে সালাম দিবে। মানে কি এটা 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 একটা ক্লাউন শো চলতেছে মানে পুরোপুরি। তো এই ছেলেপেলেগুলোর দোষ আমি কেন দিচ্ছি না? পুরো দুইটা রাজনৈতিক দল। এই ছাত্র রাজনীতিটা আমাদের 90 পর্যন্ত দরকার ছিল। কারণ 71-এ যেমন আমরা পরাধীন মানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা 90-ও একটা স্বৈরাচারী মানে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করছি, তাই না, এরশাদ সাহেবের বিরুদ্ধে। তখন এই ছাত্র রাজনীতির গুলো গুরুত্ব পাইছে, কিন্তু এর পরবর্তীতে ক্যাম্পাস রাজনীতিটা হয়ে গেছে সম্পূর্ণ বড় রাজনৈতিক দলের লেজুড় ভিত্তি রাজনীতি। মানে তারা ছাত্র নাম সামনে আছে, ছাত্র দল একই কাজ করছে, ছাত্রলীগ বর্তমানে একই কাজ করতেছে, নামের আগে ছাত্র আছে, কিন্তু সে সেই পরিচয়টাই ভুলে গিয়েছে। সে পরিচয় ভুলে যে কি হয়েছে, সে তার মাদার সংগঠনের লেজুড় ভিত্তিতায় সে জড়ায় পড়ছে। এখন আওয়ামী লীগ যেটা বলবে ছাত্রলীগ ওইটাই করবে। বাট ছাত্রলীগের তো চিন্তা করা উচিত যে এটা তো ছাত্রদের আন্দোলন, আমি তো তার সাথে থাকবো। ছাত্রলীগের দলীয় স্লোগান কি? আমরা থাকতে ভয় কি বন্ধু, জেগে ওঠো পদাতিক। তারপরে সারা বাংলার আন্দোলনের মৃত্যুঞ্জয়ী নাম, এই হচ্ছে তোমার দলীয় স্লোগান, বাট তোমার কর্মকাণ্ড দলীয় স্লোগানের সাথে কোনো কোনো মিল নাই। তুমি সাধারণ ছাত্রছাত্রীকে রক্ষার দায়িত্ব তোমার, তুমি দমনে কিভাবে নেমে যাও? তোমাকে বোকাচোদা বানানো হচ্ছে, রাষ্ট্র তোমাকে, এই রাজনৈতিক দলগুলো তোমাকে বানাচ্ছে। তোমার পরিচয় হবে তুমি সাধারণ ছাত্রদের যখন দাবিতে নামবা, তখন তুমি সাধারণ ছাত্রের দাবিতে নামবা। তোমার সাথে রাষ্ট্রের সাথে বাকবিতণ্ডা যুক্তিতর্ক হবে। তুমি তো সরকারের পক্ষ কেন নিবা তুমি? সরকার তো তোমাকে, ছাত্র রাজনীতি করা পোলাপান কত মানে কত ভাবেই যে তারা কিছু পায়, তারা তো আসলে না, আসলে খুব বেশি কিছু পায় না, বিশ্বাস কর। বিভিন্ন জায়গায় এই সভাপতি সেক্রেটারি ছাড়া বাকিগুলো কিছু পায় না। এই একটা সিন্ডিকেট 4-5 জন ভাইয়ের কাছের লোক, এরা ছাড়া সবই নির্যাতিত হয়। কিন্তু এদেরকে একটা আবেগ, এদেরকে একটা একটা ফিকশনাল রিয়ালিটি এদের ভিতরে ঢোকানো হয়েছে, যে রাষ্ট্রের থেকে দল বড় হয়ে গেছে এদের কাছে। তুই হুম। ডিফারেন্সটা বুঝ। পলিটিক্যাল, তুই when you are doing politics, when you are a politician, there is a মানে তুই you have to understand the difference between state and political party. তোর রাষ্ট্রের থেকে তোর রাজনৈতিক দল কখনো বড় হতে পারে না। তোর রাষ্ট্র আগে আসবে, তারপরে তোর রাজনৈতিক দল আসবে। তোর লয়ালিটি হবে তোর মানুষের সাথে, তোর রাজনৈতিক দলের সাথে না। রাজনৈতিক সাথে দল কেন আমার লয়ালিটি হবে? আমি রাজনৈতিক দল তো আমার প্রভু না।
রাজনৈতিক দলকে তো আমার চেঞ্জ করতে হবে আমার ডিমান্ড ফিল আউট না হলে। আমার তো জনগণ কি চায়, আমার জনগণের জনদাবি কি, তার সাথে আমাকে নিজেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এটাই তো আমার স্লোগান বলে, এটাই তো আমার দলীয় সঙ্গীত বলে। তাহলে আমি কি শিখলাম? আমি কিছু শিখতে পারি নাই। আমি একটা স্ক্যাম প্রজেক্টের ভিতরে নিজেকে ছাড়াই দিছি। এবং মানে এই জিনিসগুলো যৌবনে অনেকেই মানে অনেকের সময়টা নিয়ে নিছে, তারা কিন্তু পরবর্তীতে রিয়েলাইজ করছে, তা অনেকেই তো করছে। অবশ্যই। অনেকে আবার কি হয়, বাংলাদেশে একটা আইডিওলজি করে দিচ্ছে যে এক দল থেকে আরেক দলের রাজনীতিতে যাওয়া যাবে না, বা ওই দল ছাড়া যাবে না। মানে মোল্লাদের মতো স্টাইল, বুঝছিস, যে তুমি একবার হুজুর হইছো তো এরপরে কিন্তু আর কিছু হওয়া যাবে না। মানে একটা রাজনীতি দল, সে একটা রাজনীতির দলে সাপোর্ট করবে, দুদিন পরে সে নাও করতে পারে। এটার সাথে তো লাইফ টাইম অ্যাটাচমেন্ট থাকবে কেন? সারা পৃথিবীর পাশের দেশে গণতন্ত্রের চর্চাটা কি দেখে না? ভারতে কিভাবে মানুষ তার মানে ছোট ছোট পার্টিগুলাকে, বিভিন্ন অপোজিশনকে পাওয়ারে আনতেছে, আবার মানে সরকারকে আনতেছে, মানে কিভাবে ব্যালেন্স করে করে জনগণের স্বার্থ রক্ষা করতেছে। সেইখানে যদি আমরা ইতিহাস ভুলে যাই, এগুলো আসলে উচিত না। পাকিস্তানের সময় আহ, বাংলাদেশের মানুষ কিন্তু এরকম গণ আন্দোলন গড়ে তুলছে, তারা কিন্তু ঠিকই স্বাধীনতা ছিনে আনছে। বাঙালিকে কেউ কখনো দাবায় রাখতে পারে না আসলে। বঙ্গবন্ধু যে কথাটা এটা তো বলছিল, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেটার জানা উচিত, তাই না? দে শুড নো ইট হুম, মোর দেন এনিওয়ান এলস। ওইটাই। আশাফি, আওয়ামী লীগ তার পলিটিক্যাল স্ট্যান্ডে এমন জায়গায় চলে গেছে, যেটা কি বলবো। মানে আমি আজকেও একটা স্ট্যাটাস দিছিলাম যে 69-এর আন্দোলন, 60-এর দশকের আন্দোলন, সব আওয়ামী লীগের নেতৃত্বেই বাঙালি জাতি লাফায় পড়ছে। বঙ্গবন্ধুর এক ডাকে সারা বাংলার মানুষ একই সুতোয় গেঁথেছে মানে আন্দোলন এবং সংগ্রামের জন্য। সেই আওয়ামী লীগ আজকে কোথায় চলে এসেছে? তো এই জায়গাটাতে আসার পিছনে আওয়ামী লীগের যারা পোড় খাওয়া রাজনীতিবিদ তাদেরকে সরানো হয়েছে, শুধু আত্মীয়করণ আর যে ভালো ভালো গল্প বলতে পারে, বিষাদগার করতে পারে, সেই সব মানুষকে আশেপাশে রাখা হয়েছে, বুঝছিস। তো যার কারণে এই পলিটিক্যাল পার্টি তার জনপ্রিয়তা তো শেষ করছে, দল তো, দেশ তো শেষ হয়েছেই, দলটাও শেষ করে ফেলছে। সেই দল যে দাঁড়াবে এখন, বিভিন্ন জায়গায় দেখবি যে অপোজিশন নিজেদের ভিতরে, এক এলাকায় আওয়ামী লীগের ভিতরে মানে সরকার দলীয় দলের ভিতরে দুই গ্রুপ, সেখানে বাইরের কোনো লোক নাই। তো এটাই হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বা জনগণের কাছ থেকে ভ্যালিডেশনটা না নিলে, এই জিনিসগুলো হয়। এবং বাংলাদেশের মানুষের একটা মনে রাখতে হবে আসলে, আপনার সকল অধিকার নিশ্চিত করে আপনার ভোট, আপনার সকল অধিকার। ওইটাই যখন আপনি দিতে পারবেন না, তখন আপনি রাষ্ট্রের কাছে আর কোনো অধিকার চাওয়ার সক্ষমতা আসলে আপনার থাকে না। রাষ্ট্র ডিনাই করবে, মেরে ফেলতে পারে আপনাকে, রাষ্ট্র আপনাকে সাপ্রেস করতে পারে, আপনার আসলে তখন আর কিছু বলার থাকে না। আপনার কথা বলার জায়গা একটাই, যে আমার বা ভোটের অধিকারটাই সবচেয়ে বড় অধিকার। ওই জিনিসটা যেদিন আপনি দিতে পারবেন ভালো মতো, এবং ওই জিনিসটার ভোটটা যে দেওয়ার পরে ওই জিনিসটা গণনার যে সঠিক রেজাল্টটা পাবেন, আপনি সঠিক নেতৃত্ব চুজ করতে পারবেন, ওই দিনই আপনার জীবন পরিবর্তন হবে, আপনার রাষ্ট্রনীতি পরিবর্তন হবে, এবং সেই রাষ্ট্রনীতি সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আপনি যদি একটা ভালো সিস্টেমের জন্য ফাইট করেন, ওই ভালো সিস্টেমের সুফল আপনার সন্তান পাবে। কিন্তু আপনি যদি একটা খারাপ সিস্টেমকে সাপোর্ট করে যান, ওইটার বৈষম্যের শিকার বিশ্বাস করেন, কার্মা অনেক খারাপ জিনিস আপনার সন্তানই পাবে, এটাতে কোনো ভুল নেই। সেটাই। বাট ইটস গোইং টু কাম ব্যাক, দে শুড রিয়েলাইজ। মানে থাক, এটা নিয়ে আর আমরা অনেক কথা বলে ফেলছি। যাই আই হোক, আমরা থিঙ্ক দ্রুত আমরা শান্তি কামনা করি যে বাংলাদেশের টাইম মানুষ, সবকিছুর আনসার দেয়, হ্যাঁ, সবকিছু বলে মানে একেবারে ডিরেক্টলি বলতে হয় না। টাইম টাইম স্পেশালি কামস ব্যাক। স্পেশালি পলিটিক্যাল পার্টির বা যারা রাজনীতি করে, তাদের কখনো ভুলে যাওয়া উচিত না যে একসময় বাট এটাই জোসেফ, টাইমের খেলা, ভুলে যাবেই। হ্যাঁ, ভুলে অনেকেই যাবে, ভুলে ওটা গেছে। আমাদের, ওটা আমাদের হিউম্যান এরারও। আমি এটা আজকে সকালে একজনকে হ্যাঁ। বলতেছিলাম যে পাওয়ার পাইলে তুই দেখ, মানে জোসেফ স্টালিন মানে রাশিয়াকে বিশ্বযুদ্ধ জেতাইছে জার্মানদের বর্বরতা থেকে, কিন্তু সেই স্টালিন মরে যাওয়ার সময় কিন্তু এভরিওয়ান ইজ ওয়েটিং ফর হিম টু ডাই। স্টালিনের মানে মানে স্টালিনকে ভয় পাইতো সবাই, স্টালিনকে কেউ কোনো কথা বলতে পারতো না, মানে লিটারেলি। অথচ ওই স্টালিন কিন্তু যুদ্ধ জয় করে রাশিয়ানদের কাছে এক জায়গায় পৌঁছাই গেছিল, তারপরে সে তার অধপতন হয়েছে হিটলারের পৃথিবীতে। থার্ড রাইখও তো এরকমই ছিল। এক্স্যাক্টলি। হিটলার যদিও জার্মানদের কাছে আমি মনে করি না যে ওইভাবে অজনপ্রিয় কখনোই ছিল। মানে সবসময় হিটলার তো স্বজাতিকে এখন মারে নাই, হিটলার নেভার কিল্ড তার স্বজাতিকে। হিটলার কিন্তু কোনোদিন তার নিজের জাতির গায়ে হাত তোলে নাই, বুঝতে পারছিস? হিটলার কিন্তু হুম, জার্মানদের গায়ে তো হাত তোলে নাই কখনো, নিজের জাতি স্বজাতি যেটাকে বলে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। শেখার মানে আছে অনেক কিছু। হিটলারের মতো নিকৃষ্ট লিডার পৃথিবীর ইতিহাসে, সেও তার স্বজাতির গায়ে হাত তোলে নাই। ইতিহাস হুম। বড় খারাপ, আজকে তুই যেটা করবি এটা কালকে ইতিহাস হবে, ছেলে মেয়ে বইয়ে পড়বে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, হুম। জানি, যখন তুমি আচ্ছা, রাজনীতি করতেছো। একজন একজন স্ট্যাটাস দিছে, the ছাত্রস ইন ছাত্র লীগ আর লাইক দ্য 40-year-old actors playing teenagers in Netflix shows. তাদেরকে দেখছিস? না, পুরো ওদের দেশ, আমি কলেজের ছেলে মেয়ে যারা 16 বছর 18 বছর, আমি তাদের প্রোটেস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে একদম বিপ্লবে যাবার যে সময় ওর ভিতরে,
মানে মানে ওই ওই ক্ষোভকে ঝাড়তেছে ও, মানে বড় ভাইদের পিছনে দাঁড়ায় যাচ্ছে, কলেজের থেকে মিছিল নিয়ে নিয়ে ছেলেবেলে চলে যাচ্ছে, মানে কি একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেটাকে বলে। এবং যারা জাতির সবচেয়ে উন্নত বিবেক বলে দাবি করেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই সময় আপনারা যদি ছাত্রদের পাশে না দাঁড়ান, আপনার ওই শিক্ষা আসলে বৃথা। লাল দল নীল দল করা আপনার দায়িত্ব না, রাষ্ট্রের পা চাটাও আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব পড়ানো এবং ওই ছাত্রদেরকে, ওই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা, এটাই আপনার দায়িত্ব। হুম। আচ্ছা, অন দ্যাট নোট আমরা শেষ করি। আই থিঙ্ক যতটুকু এক্সপ্রেস করার দরকার ছিল এক্সপ্রেস করা হয়েছে, অ্যান্ড আমাদের স্টুডেন্টরা অনেক স্মার্ট, দে উইল অলসো নো what it meant by this podcast. And yeah, let's end it. অলরাইট, বাই গাইস।